মাইনেতে কি চাকরি করা যায়? তুমি বলো। হ্যাঁ মানছি আমার বউ বাচ্চা কাচ্চা নেই, কিন্তু বাবা মা তো আছে। বাবার বয়স হয়েছে, আর আগের মতন তেমন কাজ করতে পারে না। সংসারটা তো আমাকেই চালাতে হয়। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আরে আমি বুঝে আর কি করব বল, চাকরিটা তো আর আমি দিচ্ছি না, তুইও অনেকদিন ধরে আমাকে বলছিলি। আর আমাদের অফিসে একটা পোস্ট হঠাৎ খালি হয়ে গেল, তাই তোকে বলেছিলাম ঠিক আছে তোর না পোষালে করিস না। আর কি বলবো বল, এমনিতেই এখন চাকরির যা বাজার, তাতে 5,000 টাকা মাইনেতে চাকরি করার জন্য অনেক ক্যান্ডিডেট জুটে যাবে। নির্মাল্যদা, তুমি তো অনেক বছর ধরে ওই অফিসে কাজ করছো, প্লিজ তুমি একটু দেখো না, যদি বলে কয়ে আর কয়েকটা হাজার টাকা বাড়ানো যায়। তুই কি খেপেছিস? আরে আমি একজন সামান্য পিয়ন, আমার কথা কোম্পানি শুনবে? ঠিক আছে ভাই, তুই রাখ, এখন অফিস ছুটির সময় হয়ে গেছে, আমি বেরোবো। যা, একটা শেষ আশার প্রদীপ তবু টিমটিম করে জ্বলছিল, সেটাও নিভে গেল। এ ভাই গাড়ি নেই, ড্রপ পড়ছে, ড্রপ লুটতে যেতে হবে। এই ট্যাক্স আমার। ভাই সামনে ফুটস্টেপ আসছে, শিগগিরই ম্যান আছে কিন্তু। কেন সকাল সকাল মুডটাই বিগড়ে গেল, আর ভাল লাগে না। মনে হয় বাড়ি ঘর সংসার সব ছেড়ে হিমালয়ে চলে যায়। ইয়েস, চিকেন ডিনার। এই তোরা গেম খেলাগুলো বন্ধ করবি? কি ব্যাপার, সকাল সকাল এত গরম কিসের? কি প্রবলেম? কি আবার প্রবলেম? আমাদের তো একটাই প্রবলেম, বেকারত্ব। মাঝে মাঝে ভাবি যে বেকার থাকার জন্য জন্মাচ্ছি জানলে জন্মাতামই না। কেন, নির্মাল্যতা কোনো খবর দেয়নি? হ্যাঁ দিয়েছে, সে যা খবর, ওটা শুনেই তো মাথাটা আরও বেশি গরম হয়ে গেছে। কেন, কি বললো নির্মাল্যতা? বললো একটা সিট ফাঁকা আছে, 5,000 টাকা মাইনে। বাহ, তাতে অসুবিধা কি? আরে কাঠ বেকার হয়ে ঘরে বসে থাকার চেয়ে 5,000 টাকার চাকরি অনেক ভালো। মূর্খের মতন কথা বলিস না। 5,000 টাকার জন্য এই গাড়াপোতা থেকে বারাসাত যেতে হবে। আরে যাওয়া আসাতেই তো 3,000 টাকা চলে যাবে। ঠিক আছে, তোকেও তো চাপ নিতে হবে না। এমনিতেও তোর জন্য আমার কাছে একটা হেভি গুড নিউজ আছে, যেটা শুনলে তুই এক্ষুনি আমাদের নিমাই কাকার দোকানের গরম গরম ছেঁড়া পরোটা খাওয়াতে নিয়ে যাবি। হ্যাঁ, আর সাথে 2টো করে মালাই চমচম। উফ, ব্রেকফাস্টটা জমে ক্ষীর। আর খবর যদি ফালতু হয় তাহলে পেছনে লাথি মেরে পদুদের এদো পুকুরে ফেলে দেওয়ার সম্ভাবনাটাও রয়েছে, সেটাও মাথায় রাখিস। না, সেই সম্ভাবনা কম, কারণ খবরটা জব্বর। নে বল দেখি, ভালো খবর শেষ কবে যে শুনেছিলাম তা মনে নেই, তাই আর দেরি করাস না। আমার কান বাবাজি অস্থির হয়ে আছে, বল বল। আমার ছোট মামা নিজের বাড়িতেই একটা সর্ষের তেলের কোম্পানি খুলবে করছিল, বলেছিলাম না তোকে? হ্যাঁ বলেছিলি। হ্যাঁ, তো সেটা ফাইনালি খুলে ফেলেছে। বাড়ির পেছনের জায়গাটা ফাঁকা করে সেখানেই ওই সর্ষে ভাঙানোর কী সব বলে, কাচ্চিঘানি নাকি, ওই সব বসেছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। তা আমি কি করব, হাততালি দেবো নাকি? আরে ধের, আগে পুরো কথাটা শোন। আচ্ছা বল। ছোট মামা আমাকে গতকাল রাতেই ফোন করে সবটা বলল, আর বলল যে একজন ম্যানেজার লাগবে, ভালো হিসেব টিসেব বোঝে আর সব। আমার শুনেই তো তোর কথা মনে পড়লো। তোর তো অ্যাকাউন্টেন্টের কোর্স করা, মাইনে মোটামুটি যা দেবে তাতে তোর চলে যাবে, অসুবিধা হবে না। কিরে, করবি? করবো না মানে? আলবাত করব। তা কবে যেতে হবে? ছোট মামা তো বলেছিল কাল পরশু গিয়ে একবার কথা বলে আসতে। তুই যদি ফ্রি থাকিস তাহলে কাল চল। হ্যাঁ আমি তো অলওয়েজ ফ্রি। তাহলে কালকে কখন বেরোচ্ছি? মেঘ বৃষ্টির দিন, তার উপর আবার নারায়ণপুরের মতো জায়গা, তাই ঝুঁকি না নিয়ে ওই সকাল সকাল বেরোনোই বুদ্ধিমানের কাজ হবে। ওই 8টার মধ্যে রেডি হয়ে স্টেশনে চলে আসিস। ঠিক আছে, আর চলি তাহলে। কাল সকাল 8টায় স্টেশনে দেখা হচ্ছে। আহারে, এমন মরণ যেন 70-এরও না হয়। বেচারি কত সাত করে স্বামীর ঘরে এসেছিল, শেষে কিনা আহা গো। নাও, তোমার আর কাঁদুনি গিয়ে লাভ নেই। আকাশটা গুমড়ে আছে দেখছো না, নেমে পড়লেই হয়েছে। তাড়াতাড়ি চিতাটা ধরাও। হ্যাঁ, এই ধরাই। বলছি, মুখাগ্নিটা কি তুই করবি না আমি করে দেব? আচ্ছা, আমি করে দিচ্ছি। কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। খবরটা পুলিশের কানে যাওয়ার আগেই দাহ শেষ করে ফিরে যেতে হবে, তা না হলে টাকা তো পাবোই না, উল্টে আমাদেরও জেলের ভাত খেতে হতে পারে। নাও তাড়াতাড়ি ধরাও তাহলে। হ্যাঁ, এই ধরাই। যা, এইবার কি হবে রে রতন? এ তো মুষলধারায় বৃষ্টি শুরু হলো দেখছি, এবার তো আর লাশ পড়বে না। কি করব? মানিকদা, রিক্স হয়ে যাচ্ছে কিন্তু। এমনি রাত 3টে বাজে, আর ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু লোকজন সব জেগে যাবে। ঠিক বলেছিস ভাই, এই কটা টাকার লোভে শেষে না বাকি জীবনটা জেলেই কাটাতে হয়। ও লাশ যেমন ফুটছে পুরুক, চল আমরা ফুটে সানলাইট হয়ে যাই। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো।
ওকে নিয়ে না এই জন্য কোথাও যেতে চাই না। কোনোদিনই তো টাইমিং সেন্স বলে কিছু নেই। আরে এসে গেছি ভাই, অটোয় আছি, আর 2 মিনিট। ট্রেন কিন্তু 8:15। ঠিক আছে, বললাম তো চলেই এসেছি, এই ঢুকছি। তোর মামার বাড়ির গ্রামটা কিন্তু 1 ঘর লাগে। সেই 10 বছর আগে এসে যেমনটা দেখেছিলাম এখনো যেন ঠিক তেমনই রয়েছে। একই রে, পুলিশের গাড়ি, কিছু ঘটেছে নাকি? তা আমি কি জানি, তুইও যেখানে আমিও তো সেখানে। চল, কিছু ঘটে থাকলে মামা বাড়ি গেলেই খবর পেয়ে যাবো। তাহলে ওই কথাই থাকলো, তুমি আগামী সপ্তাহ থেকেই লেগে পড়ো। ভালোই হলো, হিসেব নিকেশের ব্যাপার, একটু বিশ্বস্ত লোক না হলে কি চলে? আর নিজের লোক ছাড়া এই সমস্ত কাজে বসাতে ভয় লাগে, বোঝোই তো। কাঁচা টাকার ব্যাপার। আর সঞ্জয়কে আর তোমাকে তো আমি আলাদা করে দেখি না। ঠিক আছে মামা, তাহলে আর চলি। চলি মানে ফাজলামি নাকি? চলি, হ্যাঁ। খাওয়া দাওয়া শেষ করে একেবারে বিকেলের ট্রেন ধরবি, বুঝলি? বুঝলাম। আচ্ছা মামা, নারায়ণপুরে পুলিশের গাড়ি দেখলাম আসার সময়, কি ব্যাপার? কোনো গন্ডগোল টন্ডগোল হয়েছে নাকি? না, গন্ডগোল না ঠিক। ওই পাড়ুই পাড়ার এক বাড়ির বউকে কাল সন্ধেবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে ভোরবেলায় শ্মশানে বউটার রাত পোড়া দেহ পাওয়া যায়। তাই পুলিশ এসে ওর শ্বশুরবাড়ির লোকজনকে তুলে নিয়ে গেল। বাদ দে, তোরা ছেলেপুলে মানুষ, তোদের ওসব বিষয় নিয়ে মাথা না ঘামানোই ভালো। যা, অনেকক্ষণ এসেছিস, গিয়ে চান টান করে নে। তোদের মামির রান্না ওদিকে প্রায় হয়ে এলো। তোদের একটা ভালো কথা বলি, আকাশের লক্ষণ কিন্তু ভালো না। এই দুর্যোগ মাথায় নিয়ে বাড়ি থেকে না বেরোলেই ভালো হতো রে। রাতটা থেকে কালকে সকালে যাসখন। কিরে, থাকবি? না রে, কাল সকালেই বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, নাম লেখানো আছে। আমার তো থাকা সম্ভব না। ও আচ্ছা, তাহলে যেতে হলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। বড় রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই স্টেশন, হেঁটেই যেতে হবে। এই ওয়েদারে কোনো টোটোওয়ালা এই নারায়ণপুরে বাড়ি থেকে বেরোয় না। ঠিক আছে, তাহলে আসছি। মামি, আসছি, তোমরাও যেও। সমু, এই রাস্তা ধরে কিন্তু এখনো অনেকটা হাঁটা লাগবে। ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, বৃষ্টি আসতে কিন্তু দেরি নেই। তাহলে কি করবি? এক কাজ করি, চল মাঠের রাস্তা দিয়ে শর্টকাট নিয়ে নিই। বেশ তো, চল। চলবো তো, কিন্তু কিন্তু কি? ওই শ্মশানের পাশ দিয়ে যেতে হবে কিন্তু। হ্যাঁ তো, সমস্যাটা কি? দেখ, ফালতু ডিজাইন করিস না। বৃষ্টি নামবার আগে স্টেশনে যেতে হবে। যেখান দিয়ে গেলে শর্টকাট হয় তুই নিয়ে চল। আচ্ছা বেশ, চল তাহলে ওই মাঠের রাস্তা দিয়ে নেমে যাই, চল। নে ভাই, একটু জোরে পা চালিয়ে হাঁট। তোর না হয় বাড়ি ফেরবার তাড়া নেই, কিন্তু আমার তো জম তাড়া আছে। এই মেরেছে, যেখানে ভূতের ভয় সেখানেই বৃষ্টি নামতে হয়। কিরে টাকার ছেলে, কি করব? কি আর করবি, দৌড়ো দৌড়ো। এই যা, স্যান্ডেলটারও এখনই ছেঁড়াচ্ছিল। ওই তো সামনে একটা শেড দেখা যাচ্ছে, যাই ওখানে গিয়ে একটু দাঁড়াই বরং। এ কি, সঞ্জয়টা কোথায় গেল? যা বাবা, ও বোধহয় কোনো গাছের তলায় টলায় গিয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি কমলে দেখছি। যাক, বৃষ্টিটা একটু ধরেছে এতক্ষণে। যাই দেখি সে হতভাগা কোথায় গিয়ে ঘাপটি মেরে আছে। ওহো, দেখেছো, পকেটে যে মোবাইল ফোন নামে এক প্রকার বস্তু আছে সে কথা এতক্ষণ মনেই পড়েনি। শিগগির একটা ফোন করি। যা বাবা, ফোনটাও তো দেখছি নট রিচেবল। সঞ্জয়, এই সঞ্জয়, কোথায় গেলি? সঞ্জয়, এই আদ্দামরা বয়সে লুকোচুরি খেলা মানায় না, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কাউটা খুঁজ দিছেন? হ্যাঁ, আমার বন্ধু সঞ্জয়, একটা কালো রঙের জামা পরা ছিল, দেখেছেন? হ্যাঁ, ওই শ্মশানের দিকে যেতে দেখেছিলাম তোমার বৃষ্টির ভিতরে। আমি একটা গাছের ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম,
তখনই তো দেখলাম কালো জামা পরা একখান ছেলে ওই শ্মশানের দিকে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। উফ, কিরে তুই এখানে এই শ্মশানের পাশে এইভাবে বসে আছিস কেন? কিরে কথা বল, কি হয়েছে তোর? কিরে কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? সঞ্জয়, এই সঞ্জয়। হ্যাঁ, কই কিছু না। তাহলে এখানে এইভাবে বসে আছিস কেন? চল। হ্যাঁ চল। যাক, নিশ্চিন্ত। এতদিনে একটা মোটামুটি মাইনের কাজ জুটল, না হলে কি যে হতো কে জানে। ভীষণ ঘুম পাচ্ছে। আর পাবে নাই বা কেন, সারাদিন যা ধকল গেল। ঘুমিয়ে পড়ি। এত রাতে কে আবার ফোন করে? ধুর বাবা। এ কি সঞ্জয়ের মা? হ্যাঁ কাকি বলো। কি ব্যাপার সমু, তোরা যে আজ বাড়ি ফিরবি না সেটা তো একবার ফোন করে জানিয়ে দিয়ে যেত, তাহলে আমরা চিন্তা করতাম না। আর সে বাদরটা কোথায়? কখন থেকে ফোন করে যাচ্ছি, ওনার ফোনে তো ফোনই যাচ্ছে না। সে কি সঞ্জয় বাড়ি যায়নি? ও আর আমি তো একসাথেই ট্রেন থেকে নামলাম, কিন্তু তারপরে ও কোথায় গেল? কি হলো? দে ওকে একটু ফোনটা দে। হ্যালো, দে সঞ্জয়কে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্কের সমস্যা আছে মনে হয়, আমি পরে ফোন করছি। এটা কি করে হয়? দুজন একসাথে ট্রেন থেকে নামলাম, তারপর আমি আমার বাড়ির পথ ধরলাম, তাহলে ও বাড়িতে না গিয়ে কোথায় গেল? হ্যালো, কে? সোমনাথ, আমি নারায়ণপুর থেকে ছোট মামা বলছি। ও হ্যাঁ মামা, বলুন। কি ব্যাপার, কাল সঞ্জয় তোমার সাথে বাড়ি ফিরে যায়নি? মামা, সঞ্জয় আর আমি কাল একই সাথে স্টেশনে নেমেছিলাম। তারপর ও আমাকে বলল যে ওর নাকি কি জরুরি কাজ আছে, ও পরে যাবে। তাই আমি একাই বাড়ি চলে আসি, কিন্তু ওর মা আমাকে ফোন করে বলে আমি না কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সত্যিটা বললে ওর বাবা মা খুব টেনশন করতো, তাই সেটা বলতে পারিনি। ভেবেছিলাম সঞ্জয় কোথাও গেছে, হয়তো কাজ মিটিয়ে বাড়ি চলে আসবে। কিন্তু আপনি আমাকে এখন ফোন করে এই কথা বললেন, তার মানে তো সঞ্জয় কাল রাতে বাড়ি ফেরেনি। তাহলে ও গেল কোথায়? ও এখানেই আছে। নারায়ণপুর শ্মশানে ভোরবেলা পুরোহিত গিয়ে ওকে পড়ে থাকতে দেখে। এইসব কি বলছেন মামা? আমি ওর বাড়িতে ফোন করে সবটা জানিয়েছি। সঞ্জয়ের আচরণ আমার কাছে খুব একটা ভালো লাগছে না। ওর বাড়ির লোকজন আসছে, পারলে তুমিও ওদের সাথে নারায়ণপুর চলে এসো। আচ্ছা ঠিক আছে মামা, আমি আসছি। আমাকে ছেড়ে দে, ছেড়ে দাও বলছি, না হলে আমি কিন্তু সবাইকে মেরে ফেলবো। আমাকে ছেড়ে দাও, খোলো দরজা খোলো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। সকাল থেকেই ওর আচরণ আমার কেমন সন্দেহজনক মনে হচ্ছিল, তাই ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলাম। সারাদিন কেমন ঘুমিয়েছিল তা তো তোমরা দেখলেই, কিন্তু এখন সন্ধে হতেই ও এই কী আচরণ শুরু করলো। ও কোথায় যেতে চাইছে? দরজাটা খুলে ওকে যেতে দিন মামা। কি বলছো? না দিলে ও একটু পরেই হয়তো দরজা ভেঙে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন না? ও আর এখন আপনার ভাগ্নে না, ওর ভেতরে কোনো অশরীরই প্রবেশ করেছে। সোমনাথ, তুমি এ যুগের ছেলে হয়েও এইসবে বিশ্বাস করো? মামা, জীবনে এতবার ভূত প্রেতের খপ্পরে পড়েছি যে বিশ্বাস না করে আর উপায় নেই। যেটা বলছি সেটা করুন, ওকে খুলে দিন। তারপরে ও কোথায় যায় সেটা পেছন থেকে ফলো করতে হবে। আমার ছেলেটার কি যে হয়ে গেল, হাই ভগবান। তুই থামবি? কিচ্ছু হয়নি তোর ছেলের, ও ঠিক হয়ে যাবে। আর তোদের কাউকে পিছু নেবার দরকার নেই, শুধু আমি আর সোমনাথ যাব। দেখি ও কোথায় যায়। সোমনাথ, ও তো মনে হচ্ছে শ্মশানের দিকেই যাচ্ছে। যেতে দিন, দেখাই যাক কি হয়।
চুপি চুপি আমার পেছনে মরতে এসেছিস কেন? বুদ্ধি সত্যি কি কিছুই নেই নাকি? যা, চলে যা বলছি, চলে যা। না, যাব না, যাব না। কে তুমি? তুমি আমার ভাগ্নেকে ছেড়ে দাও। কি বললি? ছেড়ে দেব? তবে রে, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এবার বল দেখি, কে তুই? ওর শরীরে কেন ঢুকেছিস? আমি বলবো না। বলবি না? দাঁড়া, দেখাচ্ছি তোকে। না না, বলছি বলছি, আমি মালতী, ওই নারায়ণপুরে মজুমদার বাড়ির মেজ বউ ছিলাম আমি। নিখিলেশ মজুমদার আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু মজুমদার লোকেরা কেউ আমাকে ভালোভাবে মেনে নেয়নি। তারা কথায় কথায় আমাকে সব সময় অপমান করত, ছোট করত, আমাকে বাবা মা তুলে গালাগালি করত। এমনকি আমার বিয়ের কিছুদিনের মধ্যে আমার স্বামী নিখিলেশ ওকেও বশ করে নেয়। নিখিলেশ আমার ওপর অত্যাচার করতে শুরু করে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমাকে দুবেলা খেতে দিত না। আমার মা বাবা ছোটবেলায় দুজনেই মারা গেছে। মামা বাড়িতে আমি অনেক ঝাঁটালাথি খেয়ে বড় হয়েছি। ভেবেছিলাম বিয়ের পরে আবার বাবা মাকে ফিরে পাবো, নতুন একটা জীবন পাবো, কিন্তু কিন্তু ওরা আবার খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেললো। তারপর আমার মৃতদেহটাকে গোপনে পুড়িয়ে ফেলার ব্যবস্থাও করলো, কিন্তু ওরা আমার আধমরা শরীরটাকে ফেলে রেখে চলে তো গেল। কিন্তু আমার শান্তি হলো না। অশরীরী হয়ে আমি সেই শ্মশানের পাশের বট গাছে থেকে গেলাম। জীবিত অবস্থায়ও আমি খুব একাকিত্বে ভুগেছি, আর অশরীরী হয়ে একাকিত্বে ভুগছিলাম। ছেলেটার দেখা পেলাম শ্মশানে। ওকে আমি আমার কাছে রেখে দেব। আমরা দুই অশরীরী মিলে একসাথেই থাকবো। না, তুই ওকে ছেড়ে দে, আমি তোকে মুক্তি দেব। বেশ, তুমি যদি আমাকে মুক্তি দাও তাহলে আমি ওর শরীর ছেড়ে চলে যাব। ঠিক আছে, যা, তুই এক্ষুনি ওর শরীর ছেড়ে চলে যা, আমি তোর মুক্তির ব্যবস্থা করছি। বেশ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আহ আহ যাও, তোমরা এবার ওকে বাড়িতে নিয়ে যাও, আর কোনো ভয় নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনাকে আমি চিনি না, আপনি কিভাবে এই খবর পেলেন? ওনাকে আমি এনেছি। কাল রাতে সঞ্জয়কে বটগাছের নিচে ওইভাবে বসে থাকতে দেখে আমারই কেমন সন্দেহ হয়েছিল। তাই ট্রেন থেকে নেমে বাড়ি যাবার আগেই আমি সোজা ওনার কাছে, মানে বিশু ঠাকুরের কাছে চলে যাই। সমস্তটা শুনে উনি আমার সাথে আসতে চায়, আর ভাগ্যিস উনি এসেছিলেন, না হলে